পাকিস্তানের একজন মুসলিম লীগের নেতা কি বলছে, ভারত যদি বাংলাদেশের দিকে নজর দেয় তাহলে মিসাইল দিয়ে জবাব দেবে পাকিস্তান। বাংলাদেশের মুমিন মুসলমানরা এই খবর শুনে বা পড়ে হয়তো পুলকিত হতে পারে যে হ্যাঁ, ভারত যদি বাংলাদেশের দিকে কোনো কিছু করে বা আক্রমণ করে বসে তাহলে পাকিস্তান তার সর্বশক্তি নিয়ে একেবারে ভারতের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাই না? এইটা একেবারে কমপ্লিটলি ফাঁকা বলিতে একদিকে তো বটেই, অন্যদিকে বস্তুত সে চাচ্ছে যে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশকে ধ্বংস করে দেয়, এবং বেসিক্যালি এটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং ভারত যদি সেই কাজটা করে, পাকিস্তান কিন্তু কঠিনকালেও তার মিসাইল ভারতের উপরে তাক করে মারবে না, কিন্তু সে প্রভোকেশন করছে যাতে ভারত সত্যি সত্যি বাংলাদেশকে ধ্বংস করে। এবং কেন এই কাজটা করে? কারণ সে বাংলাদেশকে ভিখারি বানাতে চায়। পাকিস্তান যেমন ভিখারি, সেরকম ভিখারি বানাতে চায়, এটাই হলো তাদের মূল টার্গেট। বাট বন্ধু বেশে ঘটনাটা বিস্তারিত আলোচনা করা যাক। পাকিস্তান এই যে 5 আগস্ট 2024 সালের পরে, অর্থাৎ গত 1.5 বছর প্রায়, একেবারে অক্টোপাসের মতো বাংলাদেশকে আঁকড়ে ধরছে, যে এটাকে গিলে খাবেই এবং বাংলাদেশকে একেবারে ছেঁড়া ভেড়া করে দিবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সমস্ত দিক দিয়ে। কারণ বাংলাদেশের প্রতি তাদের বিশাল একটা ক্ষোভ। অনেকে হয়তো মনে করতে পারে যে না না না, পাকিস্তান তো এখন বাংলাদেশের সাথে দোস্তালি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে। আসলে এটা আপনারা জানেন না, আসলে এটা আপনারা অনেকে বুঝেন না। বাংলাদেশের প্রতি পাকিস্তানের কিন্তু ভয়ঙ্কর রকমভাবে হিংসা এবং ঈর্ষা, এবং বাংলাদেশকে যে কোনোভাবে হোক তারা ধ্বংস করতে চায়। ভারত কিন্তু বাংলাদেশকে ধ্বংস করতে চায় না। হয়তো শুনে আপনারা বিশ্বাস করলেন না, কিন্তু এটাই সত্য। এখন বিষয়টা কেন পাকিস্তান বাংলাদেশকে ধ্বংস করতে চায় জানেন? আপনারা দেখেন যে বাংলাদেশে এত অরাজকতা, এত অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে গত 1.5 বছরে। এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা বাংলাদেশের বৈদেশিক যে মুদ্রা রিজার্ভ, এটা কিন্তু পাকিস্তানের থেকে বেশি। এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান, এটা কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রার মানের থেকে বেশি। কি বেশি না? আর 5 আগস্ট 2024 সালের আগে এটা তো অনেক বেশি ছিল, তাই না? যেখানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $3,000 কোটি বা 3,500 4,000 কোটি ডলার, সেখানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ছিল $500 কোটি অথবা 600 বা এরকম, মানে হাজারের নিচে থাকতো। চিন্তা করা যায়। এখন এই বৈদেশিক মুদ্রা রিজার্ভ আসলে কী নির্দেশ করে এই অর্থনৈতিকভাবে একটা দেশ কতটা অগ্রসর। অর্থাৎ আমাদের পণ্য ব্যাপকভাবে বাইরের দেশে আমরা রপ্তানি করে আমাদের অর্থনীতিকে আমরা উন্নত করছিলাম, এবং সেই সাথে যদিও অবশ্য বাইরের যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তারাও বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতো, কিন্তু পাকিস্তানেরও তো লক্ষ লক্ষ লোক মিডল ইস্টে চাকরি করে, বিভিন্ন দেশে চাকরি করে, তাদেরকেও তো রেমিটেন্স পাঠায় কি পাঠায় না। কিন্তু পাকিস্তানের শিল্প যে পণ্য উৎপাদন বা বিভিন্ন যে পণ্য উৎপাদন যেগুলো বাইরে রপ্তানি করে, তার পরিমাণ কমতে কমতে এমন লেভেলে এসে পৌঁছায় যে অবশেষে ওদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সম্পূর্ণ পরিযায়ী শ্রমিকদের প্রেরিত অর্থের উপরে নির্ভরশীল হয়ে দাঁড়ায়। যেখানে কিন্তু বাংলাদেশ এই পরিযায়ী শ্রমিকদের অর্থ তো বটেই, একই সঙ্গে বাংলাদেশে যে গার্মেন্টস পণ্য বা আরও অন্যান্য যে পণ্য আছে, এগুলো রপ্তানি বাড়াতে বাড়াতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 3,500 কোটি অথবা 4,000 কোটি ডলারে গিয়ে ঠেকত। এবং এই কারণেই কিন্তু বস্তুত পাকিস্তান আস্তে আস্তে আসলে ভিখারির দেশে পরিণত হয়ে গেছে, যেখানকার লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বাইরে বিদেশে গিয়ে ভিক্ষা করে। এমনকি যে পাকিস্তানের সাথে, মানে যে পাকিস্তান যে সৌদি আরবের সাথে কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তি করছে না, যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ আক্রমণ করবে, তাহলে সেই সৌদি আরব অন্তত পাকিস্তানের প্রতি কিছুটা তো সদয় থাকার কথা, তাই না? অথচ সেই সৌদি আরবও কিন্তু কিছুদিন আগে দেখলাম যে গত কয়েক বছর ধরে, তার মানে গত 1.5-2 বছরে নাকি 50,000-এর মতো পাকিস্তানি যে ভিক্ষুক, তাদেরকে ধরে পাছায় 2টা লাথি দিয়ে পাকিস্তানে ফেরত তো পাঠিয়েছেই। এবং পাকিস্তান সরকারকে বলেছে যে ভবিষ্যতে সৌদি আরবে যেন ভিখারি না পাঠানো হয়। এর চাইতে অপমানের, লজ্জার আর কিছু হতে পারে বলেন? তো খেয়াল করে দেখেন যে বাংলাদেশের লোক অন্তত ভিক্ষা করার জন্য সৌদি আরব যায় না, বা ভিক্ষা করার জন্য মালয়েশিয়া যায় না, দুবাই যায় না, কি যায়?
কিন্তু পাকিস্তানের কিন্তু হাজারে হাজারে লোক ভিক্ষা করার জন্য যায়। তো এই দৃষ্টিকোণ থেকে দেখলেও তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের থেকে অনেক ভালো ছিল, তাই না? এবং এখনও বেসিক্যালি আছে। এবং এই জিনিসটাই পাকিস্তান সহ্য করতে পারে না। কেন জানেন? 1971 সালের আগে পাকিস্তান তো বাংলাদেশের তৎকালীন সময়ে যে সোনালি যে আঁশ, পাট, এগুলো বিক্রি করে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতো। আপনাদের খেয়াল করতে হবে যে বর্তমানে যে পলিথিন বা সিনথেটিক নানা ব্যাগ ট্যাগ আবিষ্কৃত হয়েছে, এটার আগে এই পাটই ছিল বস্তুত ব্যাগ তৈরি করা এগুলোর একমাত্র উপাদান। এবং এই হেতুই পাটের চাহিদা ছিল আকাশচুম্বী। আর পৃথিবীতে সবচাইতে বেশি পাট উৎপাদন করতো এই যে পূর্ব পাকিস্তান তৎকালীন, এবং এইগুলো রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। আর এই টাকা পয়সা দিয়ে পাকিস্তান কিন্তু বাংলাদেশে উন্নতি করতো না, তারা কিন্তু পাকিস্তানকে উন্নতি করার চেষ্টা করতো। এবং ওদের ওই যে ইসলামাবাদ নামের যে শহরটা আছে না, এইটা কমপ্লিটলি এই বাংলাদেশের অর্জিত টাকা দিয়ে কিন্তু তৈরি। এই জন্য দেখবেন যারা পাকিস্তানে গেছেন, ইসলামাবাদকে দেখতে অনেকটাই আধুনিক শহরের মতো মনে হয়, কারণ এরা মুফতে বাংলাদেশের টাকা দিয়েই ওই কাজটা করছিল। তো 1971 সালের আগে এই বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল তাদের কাছে একটা দুধেল গাই, মানে কামধেনু। এখান থেকে খালি তারা উপার্জন করতো এবং সেইগুলো তারা ওই পশ্চিম পাকিস্তানে তারা ব্যবহার করতো। তো 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েই গেল, তখন এই দুধেল গাইয়ের দুধ পাওয়া বন্ধ হয়ে গেল না। এরপরে এই যে আমেরিকার লেজুড় বৃত্তি করে মনে করেন যে ওরা মোটামুটি চলতো এইটা ওইটা সেটা, এরপরে ভারতের সাথে তারা সম্পর্ক নষ্ট করলো। এবং ভারত একসময় এই পাকিস্তান কিন্তু ভারতের সবচাইতে সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক পার্টনার ছিল। ভারত আশা করছিল এইগুলো করলে হয়তো পাকিস্তান আস্তে আস্তে গণতান্ত্রিকভাবে সভ্য হবে, কিন্তু বিষয়টা মোটেও তো হয় নাই। তারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা উপার্জন করে সেইটাই আবার তারা ওই ভারতকে অস্থির করার জন্য ওই পাকিস্তানে কিন্তু তারা ওই যে জঙ্গি প্রশিক্ষণ, তারপরে যে কাশ্মীর ইস্যু নিয়ে নানা রকম ঝামেলা বা জঙ্গি টঙ্গি তৈরি করে ওই যে ভারতের মধ্যে নিত্য নৈমিত্তিক প্রেরণ করে ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতো। অর্থাৎ কী অদ্ভুত ব্যাপার, তাই না? ভারতের সাথে ব্যবসা করে আয় উপার্জন করে সে টাকাই আবার ভারতকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতো। পরবর্তীতে আপনারা যদি খেয়াল করেন যে গত 8-9 বছর আগে সম্ভবত এই যে এই সুবিধাটা ভারত বন্ধ করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু আর সবচাইতে বেশি সুবিধাপ্রাপ্ত দেশের তালিকায় নাই, অর্থাৎ আদৌ নাই। এবং এরপর ড্রামেটিক্যালি আমরা খেয়াল করছি এই পাকিস্তান দেশটার অর্থনৈতিক ধস আস্তে 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 এই পাকিস্তান এখন কিন্তু একটা ভিখারির দেশে পরিণত হয়েছে। তো বাংলাদেশের ব্যাপারে তাদের এত বিশাল ক্ষোভ এবং ঈর্ষা কেন জানেন, হিংসা কেন জানেন? তারা চিন্তা করছে একসময় এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ আমাদের ছিল, সেখান থেকে আমরা দুধ পাইতাম, খাইতাম, মজা করতাম। এখন ভারত এই বাংলাদেশকে মানে পূর্ব পাকিস্তানকে আলাদা করে দিয়েছে, এখন দুধ পাই না, খাই না, আমরা ভিখারি হয়ে গেছি। তো ঠিক আছে, আমরা যখন ভিখারি হইলাম তো তোদেরকেও টানিয়ে টেনে আমরা মানে ভিখারি বানাবো। পাকিস্তানের মানে আলটিমেট গোল কিন্তু সেটাই, মানে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, এটাই তাদের কাজ। অর্থাৎ আমরা তো ভিখারি, তো তোরা ভিখারি থাকবি না, এটা হয়। এই যে 5 আগস্ট 2024 সালের আগেও আমি কোনো একটা সাংবাদিকদের ওই যে টক শোতে আমি দেখছি যে তারা বলছে যে আমাদের ইউরোপ আমেরিকা হওয়ার দরকার নেই, আমাদের বাংলাদেশের মতো অর্থনীতি তৈরি করে দাও, তাতেই আমরা খুশি। এইরকম অবস্থা ছিল কিন্তু। তো এখন ওরা তো স্বাধীনতার সময় বা পরে ভাবছিল পাকিস্তান যে বাংলাদেশ কোনো দিন স্বাধীনভাবে টিকে থাকতে পারবে না, এটা হয় ভারতের উপনিবেশ হবে অথবা এই বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি কোনো দিনই হবে না। কারণ এদের দেশে বাংলাদেশে তো বেসিক্যালি আসলে প্রাকৃতিক সম্পদ নাই, একমাত্র উর্বর কিছু জমি ছাড়া আর কিন্তু বেসিক্যালি কোনো খনিজ সম্পদ নাই। আমাদেরকে তেল, গ্যাস, স্বর্ণ ইত্যাদি কোনো কিছু আছে না, কিছুই নেই। ফলে পাকিস্তান ধারণা করছিল বাংলাদেশ হবে একেবারে কমপ্লিটলি একটা দুর্ভিক্ষের দেশ, মহামারীর দেশ। এবং সেই কারণেই কিন্তু আমেরিকার ওই যে তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলছিল যে বাংলাদেশের যে বটমলেস বাস্কেট, এবং যখন এই কথাটা বলছিল যে 1972-73 সালে, তখন কিন্তু কথাটা ঠিক ছিল। কিন্তু সেই বটমলেস বাস্কেট যে কোনোভাবেই হোক আস্তে 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 এমন পর্যায়ে আমরা চলে গেছিলাম 2024 সালের ওই সময় যে পাকিস্তান থেকে অন্তত মিনিমাম 3-4 গুণ বেশি আমরা উন্নত হয়ে গেছিলাম। এবং আমার এখনও মনে আছে যে বেনজির ভুট্টোর আমলে পাকিস্তানের যে বার্ষিক বাজেট ছিল
সেটা কিন্তু বাংলাদেশের থেকে 3-4 গুণ বেশি ছিল। আমার এখনও মনে আছে। এবং আমি তখন আশ্চর্য হইতাম যে কী ব্যাপার, ওরা এত টাকা খরচ করতে পারে কী করে বার্ষিক বাজেটে, এবং আমরা বাংলাদেশে পারি না কেন। এবং অদ্ভুত ব্যাপার, মাত্র 25-30 বছর পার হয়ে গেছে, তাই না? ইন দি মিন টাইম বাংলাদেশের বাজেট হয়ে গেছে পাকিস্তানের প্রায় দ্বিগুণ। আপনারা দেখেন, শেখ হাসিনার আমলে, আপনারা তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচারী বলেন, হ্যান বলেন, ত্যান বলেন, ভালো কথা, কিন্তু উনি একটা কাজ করছিলেন, বাংলাদেশের বাজেট মানে বার্ষিক বাজেটকে উনি পাকিস্তানের দ্বিগুণ করছিলেন। হতে পারে পাকিস্তানে পারমাণবিক বোমা আছে বা হয়তো আমেরিকার F-16 বিমান টিমান আছে, বাট অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে গেছিল। এবং এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে রাগের কারণ, যে আমাদের থেকে তোরা উপর উঠে গেলি, তাহলে কী করতে হবে, এদের টেনে নামাতে হবে। বহু চেষ্টা করছিল এই বাংলাদেশকে টেনে নামানোর, কিন্তু শেখ হাসিনার আমলে এই সুযোগটা তারা কখনো পায়নি। সুবর্ণ সুযোগ পেয়ে গেল 5 আগস্টের 2024 সালের পরে। না চাইতেই বৃষ্টি, মানে মেঘ না চাইতেই বৃষ্টি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন একেবারে পাকিস্তানের কাছে যে মানে লুটিয়ে পড়লো, আর ওরা তো আনন্দে দেই দেই করে নাচতে থাকলো এবং চিন্তা করলো এইবার পাওয়া গেছে, ব্যাস শুরু হয়ে গেল। কথা নেই বার্তা নেই, বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তাদের তরফ থেকে, এমনকি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এবং তার সহযোগী যত সমর্থক গোষ্ঠী ছিল তাদের তরফ থেকে ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী উত্তেজনাকার বহু বক্তব্য, বিবৃতি এবং কার্যকলাপ অলরেডি শুরু হয়ে গেল। এবং বর্তমান প্রেক্ষিতে, মানে বর্তমানে এই বেশ কিছুদিন ধরে যখন এই উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে, তখন এই পাকিস্তানের একজন মুসলিম লীগের নেতা বলছে কি, যে ভারত যদি বাংলাদেশের ওপরে নজর দেয়, মানে আক্রমণ করে আর কি, তো পাকিস্তানের মিসাইল নাকি রেডি আছে ভারতকে আক্রমণ করার জন্য। আপনারা কি বিশ্বাস করেন ঘটনাটা কি আসলেই তাই হবে? জি না, আসলে এ বন্ধু বেশে বাংলাদেশকে আসলে ধ্বংস করতে চায় এবং ভিখারি বানাতে চায়। অর্থাৎ সে আসলেই চাচ্ছে যে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশের পুরো মেরুদণ্ড ভেঙে দেয় এবং বাংলাদেশে যেন দুর্ভিক্ষ মহামারী হয়, এখানকার লোকজন যেন কোটি কোটি ভিখারি হয়, যেমনটা নাকি পাকিস্তান। কারণ পাকিস্তান কোনোভাবেই সহ্য করতে পারছে না বা পারছিল না যে বাংলাদেশ পাকিস্তানের থেকে উপরে উঠে যাবে বা উন্নত হবে, না, এটা তাদের কোনোভাবে সহ্য হচ্ছিল না। তারা দশকের পর দশক ধরে চেষ্টা করে গেছে বাংলাদেশকে থামাতে, বাংলাদেশকে ফকির মিশকিন বানাতে, কিন্তু যে কোনোভাবে হোক বাংলাদেশের যে সরকারে যারা ছিল তারা কিন্তু কখনোই এই সুযোগগুলো তেমন একটা দেয় নাই। বাট এখন তারা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে এবং যে কারণে বস্তুত তারা ভারতকে প্রভোগ করছে, এই বেটা তোরা আক্রমণ করিস নি কেন, বাংলাদেশকে মাটির সাথে মিশায়াতে। আপনাদের কি ধারণা, ভারত যদি বাংলাদেশের উপরে সত্যি সত্যি আক্রমণ করে, ধরেন কোনো কারণে করলো আর কি, পাকিস্তান কি একটা মিসাইল তো দূরের কথা, একটা গুলিও ভারতের দিকে মারবে না, বুঝছেন? পাকিস্তান চায় ভারত যেন বাংলাদেশকে দফারফা করে দেয় এবং বাংলাদেশ যেন ফকির মিশকিনের দেশে পরিণত হয়, তাহলে ওরা মনে মনে খুশি হয়, বুঝছেন? ওরা কিন্তু বন্ধু এসে বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানা রকম প্ল্যান পায়তারা করে যাচ্ছে, এটাই বাস্তবতা। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান ধর্মীয় জজবায় উন্মাদন হয়, এগুলো কোনো কিছুই বুঝতে পারছে না। এখন না পারলে কি করা যাবে? আমরা যারা বুঝি বা আমরা যারা উপলব্ধি করতে পারি, আমরা মনে করেন যদি একটা ছোটোখাটো ভিডিও করে হয়তো এগুলো বলতে পারি, 2-4-5 জন হয়তো শুনলো, এই পর্যন্তই। এখন মনের ভিতরে তো একটা ক্ষোভ থাকে, আফটারঅল আমি আমার দেশকে তো ভালোবাসি, আমার জনগণকে তো ভালোবাসি, তাই না? অর্থাৎ বাংলাদেশের ক্ষতি যদি সামনে হতেই থাকে, মানে চোখের সামনে, তো এইটা তো ভাই চুপ করে বসে থাকা যায় না, যে কারণে বস্তুত এই সমস্ত ভিডিও করা। তো এটাই হলো বক্তব্য। ধন্যবাদ।